আমি দরজা খুলে বের হব এমন সময় ঈশা চলে এলো, আর তাই দেখে আমি অবাক হয়ে গেলাম। ঈশা বলল হাই। আমি বললাম আপনি এখানে? ঈশা বলল হ্যাঁ আমি, কেন আসতে পারি না বুঝি? আমি বললাম না, আপনি আমার অ্যাড্রেস কোথায় পেলেন? ঈশা বলল ফ্রেন্ডের অ্যাড্রেস না জানলে সে আবার কেমন ফ্রেন্ড? আমি বললাম মানে বুঝলাম না। ঈশা বলল তুমি একটা গাধা, তুমি যে কলেজের হোস্টেলে থাকো সেটা কে না জানে? আমি বললাম বাট এখানে কেউ আসে না। ঈশা বলল সবাই তো আর তোমার ফ্রেন্ড না, তাই না? আমি বললাম তো আপনি এখানে কেন এসেছেন? এটা বয়েজ হোস্টেল, এখানে আপনাকে কেউ আমার সাথে দেখলে খারাপ ভাববে, আপনি প্লিজ চলে যান। ঈশা কিছু বলতে যাবে তার আগেই তানজিলা বের হয়ে এসে আমাকে বলল কে এসেছে, কার সাথে এত কথা বলছো? ঈশা বলল আমি এখানে এসেছি বলে তোমার সমস্যা হচ্ছে, আর ভেতরে মেয়েলি কণ্ঠে কে কথা বলছে হুম? আমি বললাম সেটা জেনে আপনার লাভ নাই, আপনি যান এখান থেকে। তানজিলা বলল এই মেয়েটা কে, আর এখানে কি চায়? ঈশা বলল আমারও একই প্রশ্ন, তুই কে, আর এখানে কি চাস? তানজিলা বলল আমি ওর গফ, আর এখানে আমি থাকতেই পারি, আমার অধিকার আছে, তুই কে? ঈশা হেসে বলল খুব ভালো জোক ছিল, বাট এখন আমি হাসার মুডে নাই, পরে হেসে নিব। আমাকে বলল এই তুমি চলো আমার সাথে। আমি বললাম কোথায়? ঈশা বলল ওই যেখানে নিয়ে যাব সেখানে যাবি, এত প্রশ্ন করস কেন, চল। তানজিলা বলল ও তোর সাথে কেন যাবে? ও তোর সাথে কোথাও যাবে না, ও আমার সাথে থাকবে। আমি বললাম প্লিজ চুপ করো, কি শুরু করেছো তোমরা বাচ্চাদের মতো? ঈশা তুমি বাড়ি যাবে নাকি আমি তোমার ভাইকে ফোন করব? ঈশা তানজিলার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বলল তোমার যা খুশি করো, আমি তোমাকে না নিয়ে যাব না। তানজিলা কিছু বলার আগে আমি বললাম তানজু তুমি ভেতরে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তানজিলা বলল কিন্তু? আমি বললাম কোনো কিন্তু নয়, যেটা বলেছি সেটা করো। তানজিলা বলল ওকে। তারপর আমি আর ঈশা চলে এলাম ওখান থেকে। ঈশা একটা রিক্সা নিল। ঈশা বলল উঠো। আমি বললাম রিক্সায় যাবে তুমি? ঈশা বলল যাবো বলেই তো ডেকেছি, এখন উঠো তো। আমি হেসে বললাম তোমার মাথা ঠিক আছে, শরীর খারাপ করে নাই তো? ঈশা বলল এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি বললাম ওকে সরি, আর মজা করব না। ঈশা বিড়বিড় করে বলল ডেভিল আবার সরিও বলে? আমি বললাম কিছু বললে? ঈশা বলল বলি নাই, বলবো। আমি বললাম কি? ঈশা বলল আরে একটু সবুর করো, সবুরে মেওয়া ফলে। তারপর ঈশা আমাকে নিয়ে প্রথমে শপিং মলে গেল এবং আমার মাপের কিছু টি শার্ট আর কিছু জিন্স প্যান্ট নিল। আমি জিজ্ঞেস করলাম এগুলো কার জন্য? বলল ওর এক কাজিনের জন্য। আমি বললাম ঈশা দাঁড়াও। ঈশা বলল না, দাঁড়ানোর সময় নেই, অনেক কাজ বাকি আছে। আমি বললাম তোমার কাজিনের জন্য শপিং করছো ভালো কথা, বাট আমার মাপে কেন, আর আমাকে নিয়ে আসার মানে কি? ঈশা বলল ইস বড্ড বেশি কথা বলো, আমার কাজিনও তোমার মতোই, তাই তোমার মাপে নিচ্ছি, আর এজন্যই তোমাকে নিয়ে আসা। তারপর আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে নিয়ে চলে এলো। তারপর আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। ঈশা বলল কি খাবে বলো? আমি বললাম কিছু খাবো না, তুমি খাও, আমি বাসায় যাব। বাসায় তানজু একা আছে, আর ও তো এখনো খায়নি। ঈশা বলল আমি জানি তুমি ওর জন্য চিন্তা করছো, তাই আমি তোমার বাসায় খাবার পাঠিয়ে দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। বাসায় ফেরার পথে কিছু লোক আমাদের রাস্তা আটকে দাঁড়ালো। ঈশা বলল কি হচ্ছে, রাস্তা কেন আটকে রেখেছেন, কারা আপনারা? ওই লোকগুলোর মধ্যে একজন ছুরি বের করলো আর বলল পেঁচাল কম কর, যা কিছু আছে সব বের কর। ঈশা বলল বললেই হলো, এখান থেকে চলে যা ভালোই ভালোই, না হলে আমি পুলিশকে কল করব। লোকগুলো হেসে বলল পুলিশ আসার আগেই তোদের গলাটা নামিয়ে দেব। আমার হাতে এটা কি দেখেছিস? ঈশা বলল শোন, তোদের এই থ্রেড বাচ্চাদের গিয়ে দে, আমি ভয় পাই না। ঈশা আমাকে উদ্দেশ্য করে বলল তুমি মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন, কিছু বলো। আমি বললাম আমি ঝামেলা পছন্দ করি না, ওরা যা চাইছে ওদের দিয়ে দিলেই তো ওরা চলে যায়, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি, আর ওরা কতজন, আমি একা কি করব? লোকগুলো হেসে বলল এরকম ভীতু ছেলেদের সাথে কেন যে এরকম সুন্দরী মেয়েরা রিলেশন করে বুঝি না। মামনি ওকে ছেড়ে আমাদের সাথে চলো, তোমার কিছু দিতে হবে না, উল্টো তুমি যা চাইবে তাই পাবে, আমাদের সাথে চলো, অনেক মজা দেব তোমায়। ঈশা বলল তুমি কি মানুষ, তোমার শরীরে কি রক্ত মাংস নেই? ওরা আমাকে কত বাজে কথা বলছে, তুমি কিছু বলতে পারো না? আমি বললাম দেখো প্রবলেম তোমার, তাই আমার মনে হয় তোমার সলভ করা উচিত, আর ঝামেলা তো তুমি শুরু করেছো, ওদের কথা শুনে নিলে তোমাকে এত এত বাজে কথা শুনতে হতো না। লোকগুলো বলল ঠিক বলেছিস তুই, এসো মামনি আমাদের সাথে চলো। এই বলে লোকটা ঈশার হাত ধরে টান দিতে লাগলো। আমি বললাম আরে ভাই করছেন কি, ও তো আপনাদের সাথে যেতে চাইছে না, তাহলে টানাটানি কেন করছেন? রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে বকাটে ছেলেরা টিচ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু হাত ধরে টানাটানি করাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। লোকগুলো বলল ওই তোর শরীরে অনেক চর্বি হয়েছে তাই না, জীবনের মায়া নাই? আমি বললাম
জীবনের মায়া তো সবারই থাকে, তাই বলে নিজের চোখের সামনে অন্যায় দেখে আমি চুপ থাকতে পারবো না। লোকগুলো বলল, তাহলে তুই মরশালা, তোরে মাইরা ওরে নিয়া যামু, তারপর আমাকে রক্ষিতা বানাইয়া রাখমু। আমি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না। নিজের কোমরে থাকা পিস্তল বের করে ওদের দিকে তাক করে বললাম, যদি নিজেদের ভালো চাস তো এখান থেকে চলে যা, আমাকে জানোয়ারে পরিণত করিস না, তাহলে একটাও এখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবি না। ঈশা বলল, বয়েস তোমাদের কাজ শেষ, এখন তোমরা আসতে পারো। ঈশার বলার সাথে সাথে সবাই চলে গেল, আর আমি বোকার মতো পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। ঈশা বলল, কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই, তোমার আসল রূপ সামনে আনার জন্যই এত কিছু নাটক করা। আমি তো তখনই জানতে পেরেছি যখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে মিস্টার ডেভিল, এটা তোমার ওখানে পড়ে গেছিল। কি ভাবছো? এতটুকু প্রমাণ আমার জন্য যথেষ্ট ছিল, বাট তাও আমি কনফার্ম করে নিতে চেয়েছিলাম। এবার বলো, কে তুমি আর কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? আমি বললাম, যখন সব জেনেই গেছো তখন আর তোমার কাছে লুকানোর কিছুই নেই। জানতে চাও কে আমি? তবে শুনো, কে আমি আর এখানে কেন এসেছি। আমাদের এই ছোট্ট জীবনটা অনেক বড় কিছু স্মৃতি বহন করে, সেটা সুখের হোক বা দুঃখের। যেহেতু সবার জীবনে এমন কিছু থাকে, আমার জীবনেও আছে, আর যেটা কখনো বলা হয়ে ওঠেনি। আমি রেদোয়ান, একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম, যার কারণে অভাবের মার ছোট থেকেই খেতে হয়েছে। পড়ালেখায় খুব ভালো হলেও জেডিসি এক্সামের পর অভাবের কারণে আর পড়ালেখার খরচ বহন করতে পারেনি বাবা, তাই খুব অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়। সব সময় বাবার ভালোবাসার থেকে অবহেলা বেশি পেয়েছি, তবুও এটাকে নিজের ভাগ্য মেনে নিয়েছি, কারণ আম্মুর সাপোর্ট পেয়েছি সবখানে, তাই বাবার চেয়ে আম্মুকেই একটু বেশি ভালোবাসি। আমার সকল সুখ ও দুঃখের সাথে ছিল আমার আম্মু, সাথে আমার বেস্ট ফ্রেন্ড সাইমন। ভালোই চলছিল আমার জীবন। সারাদিন কাজের পর সাইমনের সাথে একটু আড্ডা, আর বাড়িতে আসলে আম্মু নিজের হাতে খাইয়ে দিত। খুব সুন্দর চলছিল সময়টা। 2018 আমার জীবনেও ভালোবাসা আসে। মেয়েটার নাম মিষ্টি। বিধর্মী হলেও ওকে আমার খুব ভালো লাগতো, হয়তো ভালোবাসতাম, কিন্তু কখনো বলা হয়নি। ভয় হতো, একে তো লোকে কি বলবে সে ভয়, কেননা মেয়েটা হিন্দু ছিল। আবার অন্যদিকে মেয়েটা যদি আমাকে ভুল বুঝে সিনেমার হিরোইনদের মতো যদি আমাকে চর মারে, তাই আর বলতে পারিনি। সেই বছরটা হয়তো ভাগ্য কিছুটা আমার পক্ষে ছিল, তাই একদিন নিজের ক্রাশের থেকে ডিরেক্ট প্রপোজাল পাই। ডেটটা সঠিক মনে নেই, তবে বারটা ছিল শুক্রবার রাতে। রাতের আকাশে যখন তারাগুলো চাঁদের চারিপাশে লুকোচুরি খেলায় ব্যস্ত, চাঁদটাও যেন নিজের জ্যোৎস্না সবটুকু দিয়ে দিয়েছিল পৃথিবীর বুকে। চারিপাশ নিস্তব্ধতা দিয়ে ঘেরা, ছাদে শুধু আমি আর মিষ্টি। মিষ্টি হাঁটু গেড়ে বসে আমাকে বলে, জানি না তোমার মনে অন্য কেউ আছে কিনা, তবে আমার মনে শুধু তুমি আছো, আর কেউ নেই। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি, ভালোবেসে ফেলেছি আমি, কিন্তু লোকলজ্জার ভয়ে কিছু বলতে পারিনি, কারণ তুমি মুসলিম আর আমি হিন্দু। এই সমাজ আমাদের ভালোবাসাকে কোনোদিন মেনে নিবে না, তাই চেষ্টা করেছি আমার ভালোবাসা দমিয়ে রাখতে, কিন্তু যতদিন যাচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। আমি আর পারলাম না নিজের ভালোবাসাকে দাবিয়ে রাখতে। এখন আমি আর কিছু চাই না, শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি কোনো লোকলজ্জার ভয় এখন পাই না, আমার শুধু তোমার ভালোবাসা চাই। দেবে কি তোমাকে ভালোবাসার অধিকারটুকু? কথা দিচ্ছি, জীবনে যত বড় ঝড় আসুক আমি তোমাকে ছেড়ে যাব না, কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমাকে তোমার অর্ধাঙ্গিনী হওয়ার অধিকারটুকু কি দেবে? তোমাকে অনেক ভালোবাসি, হয়তো নিজের জীবনের থেকেও বেশি। আই লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? সেদিন মনে হয়েছিল আমার জীবনের সবচেয়ে সুখের দিন বোধহয় এটাই। তারপর একটা বছর খুব ভালোই চলেছিল। আমিও অনেক স্বপ্ন বুনেছিলাম ওকে নিয়ে, আমাদেরও সংসার হবে, কিন্তু ভুলে গেছিলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না। সময়টা 2018 সালের 28শে ডিসেম্বর। আমি জানতে পারলাম মিষ্টি অন্য কারোর সাথে রিলেশনে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল একজন মুসলিম আর হিন্দুর মাঝে কখনো ভালোবাসা হতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এতদিন যেটা আমাদের মাঝে ছিল সেটা কি? ও বলল সেটা ছিল টাইম পাস। তারপর ও চলে গেল, আর কখনো ওর সাথে দেখা হয়নি। সেদিনের পর থেকে আমারও রাতে ঘুম হয় না। কত রাত নির্ঘুম কাটিয়েছি বলতে পারবো না। আম্মু অনেকবার জিজ্ঞেস করেছে যে আমার কি হয়েছে, তবে আমি কিছু বলতে পারিনি। কি করে বলতাম আম্মুকে যে একটা হিন্দু মেয়েকে আমি ভালোবেসেছিলাম, এখন সে আমাকে ছেড়ে চলে গেছে। সেদিনের পর থেকে সিগারেট হয় আমার নির্ঘুম রাতের সঙ্গী। যে আমি মারামারি দেখলে 1 মাইল দূরে থাকতাম, সে আমি হয়ে যাই এলাকার সবচেয়ে রাগী বদমেজাজি বাজে ছেলে। আর লড়াই, সেটা আমার ডেইলি রুটিন। সাল 2019। আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে নাফিসা আক্তার শিমু নামক আইডি থেকে। মিউচুয়াল ফ্রেন্ডে দেখলাম সাইমনও আছে, আবার নাফিসা আমার কাজিনের নাম, তাই অ্যাকসেপ্ট করলাম। একদিন ওর সাথে মিট করতে গেলাম আমি আর সাইমন, 14 ফেব্রুয়ারি বিকেল 5টায়। আমি খুব নার্ভাস ছিলাম, কারণ মিষ্টি চলে যাওয়ার পর এতটা ক্লোজ কোনো মেয়ের সাথে হয়নি। সেখানে অনেক কথা হলো। ওর পুরো নাম নাফিসা আক্তার শিমু, আর নিকনেম হচ্ছে প্রিয়া। তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম। এভাবেই চলে গেল কিছুদিন। একদিন আমাদের এক ছোট ভাইকে কিছু ছেলে এসে পিটায়, তার জবাবে আমি আর কিছু বন্ধুরা গিয়ে সেই ছেলেগুলোকে বেধড়কভাবে পিটাই। আর বিপত্তিটা ঘটে সেখানে, কারণ প্রিয়া মারামারি একদম পছন্দ করে না, আর
আমরা যে ছেলেকে পিটাই সেই ছেলেটা ওর ক্লাসমেট, তাই কথাটা প্রিয়ার কানে যেতে বেশি সময় লাগে না। এজন্য প্রিয়া আমাকে এবং সাইমনকে দেখা করতে বলে। তারপর আমরা দেখা করতে যাই। তখন প্রিয়া বলল, এই তোরা কি কখনো মানুষ হবি না? আমি বললাম, কেন, আমরা কি গরু ছাগল নাকি? প্রিয়া বলল, গরু ছাগলও তোদের থেকে বেটার, তোরা আসিফকে কেন মারছিস? আমি বললাম, মায়ের কাজ করছে তাই মারছি, এর জন্য আমি একটুও অনুতপ্ত না, আর সরি বলার প্রশ্নও আসে না, তাই এমন কিছু বলতেও বলিস না। প্রিয়া বলল, সাইমন তুই কি ওরে কিছু বলবি? সাইমন বলল, হোম শালা, তোরে ধরে পিটান উচিত। আমি বললাম, কি? সাইমন বলল, হ শালা, মারছোস ভালো কথা, কেমন মায়ের মারছোস এখনো বাসায়? শালা মায়ের দিলে দেওয়ার মতো দিবি, একেবারে হাসপাতালে পাঠাবি। প্রিয়া বলল, তোরা আর কখনো মারামারি করবি না, কথা দে আমাকে, নইলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি বললাম, চুপ, তোর যা খুশি কর, আমি যেমন আছি তেমনই থাকমু, তাতে তোর বাবার কি? ফ্রেন্ড আছিস, ফ্রেন্ডের মতো থাকবি, অধিকার ফলাইতে আসবি না। আমার এমন কথায় প্রিয়া অবাক হয়। আমি সেখান থেকে চলে আসি। তখন প্রিয়া সাইমনকে জিজ্ঞেস করলে সাইমন সব ওকে বলে দেয়, আর তারপর থেকে ও আমার পিছে পড়ে যায় ভালোবাসি বলে। তখন আমি ওর থেকে পিছু ছাড়ানোর জন্য আমি ওকে বলি, আমাকে ভালোবাসতে হলে আমার মতো হতে হবে। ও তাই করে। এভাবেই আরো 1 বছর চলে যায়, আর এই 1 বছরে আমিও ওকে ভালোবেসে ফেলি। কিন্তু আমি ওকে বলিনি, ভয় হতো মিষ্টির মতো ও যদি আমাকে ঠকায়। 2020 আবিদ হাসান নিলয় ভাইয়ের লেখা গল্প আমি পড়ি। গল্পটা হলো মিস্টার রাফিয়ান রকস্টার হবে সঠিক মনে নেই, তো উনার লেখা গল্প পড়ে আমার গল্প লেখার ইচ্ছা হয় এবং আমি লিখতে শুরু করি। তো গল্প লেখার সুবাদে আমার পরিচয় হয় আইরিন আশার সাথে। সেখানে আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, ভাই বোনের সম্পর্ক। গল্প লিখতাম এবং দ্য গ্যাংস্টার ওয়ার্ল্ড নামক গ্রুপে পোস্ট করতাম, বাট সেখানে আমার লেখা গল্প অ্যাপ্রুভ হতে অনেক দেরি হতো। কমেন্টে সবাই জানায় তাড়াতাড়ি গল্প পোস্ট করতে, তাই এই ঝামেলার চেয়ে নিজের একটা গ্রুপ খুলি আমি, রাইটার্স ল্যান্ড। সেখানে অ্যাডমিন হিসেবে রাখি আমার বোন আইরিন আশাকে। প্রিয়াকেও সেই গ্রুপে অ্যাড করি, আর সেখানেই প্রিয়ার সাথে আসার পরিচয় হয় এবং এরা দুইজন মিলে আমাকে চেপে ধরে। বাধ্য হয়ে আমাকে সত্য স্বীকার করতে হয় যে আমি প্রিয়াকে ভালোবাসি। কিন্তু কথায় আছে না, সবার কপালে সুখ থাকে না, হয়তো সেই সবার মাঝে আমিও একজন। তাই তো পরের দিনই প্রিয়া আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। কারণটাও বলে নাই কেন ব্রেকআপ করেছে। পরে আসার প্রশ্নের জবাবে উত্তর দেয়, তার ইগো হার্ট করেছিলাম, আমি তাকে ইগনোর করি, তাই সে আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করেছে। আর এতদিনে সে আমার আর সাইমনের মধ্যে যে বন্ধুত্ব ছিল তার মাঝেও দেয়াল তুলে দিয়েছিল। আমি অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন, কেননা আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। সেদিন অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম, আর একটা ছেলে এসে আমার পথ আটকে দাঁড়ায়। সে আমার পুরনো শত্রু, নাম সবুজ। আমি বললাম, সবুজ, আমার মন ভালো নেই, আজকে ঝামেলা করিস না, যা এখান থেকে, আমার রাস্তা ছাড়। তখন সবুজ বলল, তুই তুকারি কারে করস, তোর বড় না ছোট আমি? শালা, তোরে আজকে একটা শিক্ষা দিতে হইব। এতদিন সাইমনের লগে থাইকা অনেক উঠছোস, এখন সাইমনও তোর শত্রু, তোরে মারলেও কেউ বাঁচাইতে আইব না। এই কথা শোনার পর আমি নিজেও জানি না আমার কি হয়ে গেল, নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। পাশে একটা 10 ইঞ্চি ইট ছিল, সেটা তুলে ওর মাথায় মারলাম, সাথে সাথে ওর মাথা ফেটে রক্ত পড়তে লাগলো। আমি আর সেখানে না দাঁড়িয়ে চলে এলাম। সবুজ আমার নামে থানায় মামলা করে, হাফ মার্ডার কেসের চার্জ দেয় আমার উপর। সবুজের বাবা ছিল এলাকার এমপি, তাই তার ক্ষমতা কাজে লাগিয়ে আমাকে 6 বছরের জন্য জেলে পাঠায়, আর জেল থেকে বেরিয়ে আমি হয়ে যাই ডেভিল। আর এতে সাইমন আমার পাশে সব সময় থেকেছে। আমি হয়ে উঠি অন্ধকার জগতের রাজা।